প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয়, আমরা আলাপটা শুরু করতে চাই। মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউফেন আজার দাবি করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা বিরাট বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামাসের উগ্রপন্থী প্রভাব এবং সংশ্লিষ্ট কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরে এসব অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা বৈশ্বিক উদ্বেগের বিষয়। ইসরায়েলি রাষ্ট্রদূতের দেয়া মূল বক্তব্যগুলো হলো, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2023 সালের 7ই অক্টোবরে ইসরায়েলে হামাস যা করেছে গাজা থেকে গিয়ে, সেই ঘটনার পর থেকে ইসরায়েল বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছে। নজর রাখার কারণ হলো, হামাস গাজা থেকে তাদের একটা বড় অংশের যেসব তাদের সৈন্য সামন্ত এবং তাদের সমর্থক কর্মী তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিকই, এবং তারা তাদেরকে আরবের দেশগুলো, আগে কয়েকটা দেশ গোপনে হলেও তাদেরকে আশ্রয় দিচ্ছিল, সেই আশ্রয় দেওয়াটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে হামাস ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোতে এবং বিশেষভাবে পাকিস্তান এবং পাকিস্তান হয়ে বাংলাদেশে। ফলে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে যে হামাস ছড়িয়ে পড়েছে, এই ঘটনাটা, এই খবর দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। হামাস মধ্যপ্রাচ্যের বাইরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং অন্য অঞ্চলের উগ্রপন্থীরা যাতে তাদের কাছ থেকে শিখে ওই 7ই অক্টোবর তারা যেমন করেছিল, ইসরায়েলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই রকম হামলার ঘটনা ঘটানোর জন্য তাদেরকে অনুপ্রাণিত করছে অন্য দেশের সন্ত্রাসীদের। এই বিষয়টি নিয়ে ইসরায়েল ইতিমধ্যে ভারতের সাথে উদ্বেগ ও তথ্য বিনিময় করেছে। এবার এর ফলে আমরা একটা জিনিস দেখি মানচিত্রের, ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশে হামাসের বিস্তার নিয়ে যা বলেছেন, সেই বিস্তার ভারতের পক্ষে অবশ্যই বিপজ্জনক, ভারতের পক্ষে চিন্তার কথা, দুশ্চিন্তার কথা। কিন্তু এই দুশ্চিন্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও অনেক বেশি। কারণ মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি কৌশলগত সেতু। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আরও উত্তরে ভুটান এবং পূর্বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। এই অবস্থান পশ্চিমবঙ্গকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করেছে, তেমনি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্তের কারণে সীমান্ত পারাপার, মানব পাচার, জাল নথি, অবৈধ অনুপ্রবেশ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের সম্ভাব্য কার্যকলাপ বহুদিন ধরেই ভারতের নিরাপত্তা সংস্থার উদ্বেগের বিষয়। এই উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে। গত প্রায় 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জেলে আটক মৌলবাদী ও সন্ত্রাসীদের গণহারে মুক্তি দিয়ে মৌলবাদী ও সন্ত্রাসীদের প্রতি এই বার্তা দিয়েছে যে তার সরকার মৌলবাদী ও সন্ত্রাসীদের বন্ধু। বলা বাহুল্য, সেই সুযোগ নিয়ে বিভিন্ন ইসলামপন্থী শক্তি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশে, এবং এই মৌলবাদীদের কাছে মূল শত্রু বাংলাদেশ নয়, বাংলাদেশ তাদের নিজেদের দেশ, তাদের মূল শত্রু হলো ভারত। এদের স্বপ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 7 সিস্টার্স সমেত একটা বড় অংশ দখল করে গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন করা। স্বপ্নের শেষ যে শুধু এখানে তা নয়, আরও আছে। দিল্লি দখল করে লালকেল্লায় ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া এবং গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, কিন্তু মাঠ পর্যায়ে যে পরিস্থিতি ইউনূসের আমলেই ছিল সেটা এখনও আছে, এবং এসব মৌলবাদী শক্তির দাপাদাপি দেখলে বোঝা যায় ইউনূসের আমল আর এই আমলে অন্তত মাঠ পর্যায়ে মৌলবাদী শক্তির দাপাদাপি কমেনি। তারা তাদের নিজের দেশকে কোন বেহেশত বা দোজখে পাঠাতে চায় সেটা তারাই জানে। কিন্তু সমস্যা হলো, শুধু নিজেদের দেশ নয়, তাদের চিন্তায় আছে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের এক বড় অংশ, এবং সমস্যাটা এখানেই। আর এজন্যই ভারতে স্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যখন বলেন হামাস তার ঘাঁটি গেড়েছে পাকিস্তান ও বাংলাদেশে, তখন ভারতীয় হিসেবে দুশ্চিন্তা তো হয়েই থাকে, কিন্তু সেই দুশ্চিন্তা আরো বহুগুণ বেড়ে যায় যেহেতু আমরা বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং বাংলাদেশি সন্ত্রাসীরা যে পশ্চিমবঙ্গে বিপুলভাবে সক্রিয় তার যথেষ্ট নিদর্শন এই রাজ্যে ইতিমধ্যে পাওয়া গেছে, একবার নয় একাধিকবার। ছোট্ট করে বলা যাক, পশ্চিমবঙ্গে গত 1 দশকে, আমি 2016 থেকে 2026 এই সময়কালটা নিচ্ছি, এখানে প্রত্যক্ষভাবে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি ঠিকই, তবে একাধিক বড় নাশকতার ছক ও মডিউল পর্দাফাঁস করেছে ভারতের তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো। যেমন প্রথমেই বলা যায় খাগড়াগাঁওর বিস্ফোরণ কথা, 2014 সাল। যদিও ঘটনাটি তার আগের দশকের, কিন্তু এর বিচার
এবং কাজ এবং সাজা সেটা হচ্ছে এই সময়ে হয়েছে, এই গত 10 বছরের মধ্যে। কি কি হয়েছে? 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি মানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সেই জঙ্গিদের ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। আর এই মামলা এনআইএ তদন্ত, এটা পশ্চিমবঙ্গের তৎকালীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার চাপা দিতে চেয়েছিল। এনআইএ তদন্ত হাতে নেয়, তদন্ত চালিয়ে মোট 31 জনকে গ্রেপ্তার করে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ এনআইএ আদালত শীর্ষ সেই জঙ্গিদের দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেয় এবং মোট 19 জন দোষী সাব্যস্ত হন। অর্থাৎ এটা এমনি হাওয়ায় তুলে দেয়া কোনো অভিযোগ নয়, এটা একটা প্রমাণিত অভিযোগ। দ্বিতীয় উদাহরণ দেওয়া যায় লস্কর-ই তৈবার নিয়োগ। লস্কর-ই তৈবা মানে এলইটি, এদের একটা নিয়োগ মডিউল এটা পাওয়া গেছে। কোথায়? উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তানিয়া পারভিন নামের এক তরুণী লস্কর-ই তৈবা এবং আইএসআই এর হয়ে জঙ্গি নিয়োগ ও উগ্রপন্থী মতবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়। পরবর্তীতে দেখা যায় এই মডিউলের সঙ্গে আরো বহু লোক যুক্ত আছে, অনেককে চিহ্নিত করা হয়। ঘটনার তদন্তভার এখানেও এনআইএ এর হাতে যায়। এই মডিউলের অন্যতম হোতা সাইয়াদ এম ইদ্রিসকে এনআইএ এর বিশেষ আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ এতেই প্রমাণিত হয় যে ঘটনাটি মনগড়া নয়, কেউ মিথ্যে করে ছড়াচ্ছে না। এরপরে আল কায়দার মডিউল গ্রেপ্তার হয়েছে 2020-তে। 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য পুলিশের সহায়তায় এনআইএ মুর্শিদাবাদ এবং কেরালা থেকে 9 জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে। তারা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ছক কষেছিল। দৃশ্যমান নয়। ইসরায়েলের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন আমাদের, এটা বলেছেন আমরা যেন সজাগ থাকি, ঘুমিয়ে না পড়ি। হামাস পশ্চিমবঙ্গের দোরগোড়ায় বাংলাদেশে বসে গেছে। আমাদের মনে রাখতে হবে চারপাশে শত্রু পরিবেষ্টিত হয়েও ইসরায়েল যে বেঁচে আছে এবং মাথা উঁচু উঁচু করে বেঁচে আছে এত বছর ধরে, তার কারণ ইসরায়েলিরা ঘুমোয়নি, তারা সজাগ। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।